প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। এরপরও ট্রেনের ছাদে চড়ে ঢাকা ছাড়ছেন অনেকেই। টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারার অভিযোগ করেছেন অনেকেই। সময়মতো ট্রেন ছাড়ায় ভোগান্তি নেই বলছে কর্তৃপক্ষ। এদিকে গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালেও ভিড় জমেছে যাত্রীদের, তবে চাহিদা অনুযায়ী মিলছে না টিকিট। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রী চাপের কারণে টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। সময়মতো বাস না ছাড়ারও অভিযোগ করেছেন যাত্রীরা। সবকিছুই আসলে চিন্তা করতে হবে, কারণ এই সময় একটু প্রেসার থাকবেই। আর অনলাইনে টিকিট পেয়েছি, আমি নিজেই কেটেছি, কোনো অসুবিধা হয়নি। আমরা সিট পাই নাই, কিন্তু স্ট্যান্ডিং টিকিট কাটছি, আবার সেটা জরিমানা সহ। আমাদের গভর্নমেন্ট একটা 5 টাকা, আমরা 160 টাকাতে কাটছি, তা সত্ত্বেও আমরা উঠতে পারতেছি না। ভাড়া তো ডাবলের মধ্যে নিচ্ছে, কিন্তু আমরা উঠতেই পারতেছি না। এখনো মনে হচ্ছে যেই টিকিট যাচ্ছে রাখিয়ে দিচ্ছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিফাত আলম। রিফাত, ঈদ উপলক্ষে তো নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। কোন কোন রুটে এই স্পেশাল ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, আর সকাল থেকে এখন পর্যন্ত আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, ঈদ উল আজহার কে কেন্দ্র করে আজকের যেই যাত্রা এবং আগামীকালকের যে যাত্রা, এই দুইটি দিনই সবচেয়ে বেশি যাত্রীর চাপ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং আজকের এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে সকাল থেকে ট্রেন ছাড়া শুরু হয়েছে, অর্থাৎ সকাল 4:45-এ বলাকা এক্সপ্রেস দিয়েই শুরু হয় আজকের ট্রেন যাত্রা, এবং এখন পর্যন্ত প্রায় 10টি ট্রেন ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। আমি একটু স্টেশনেও দেখাচ্ছি যে এই মুহূর্তেও রয়েছে অনেক যাত্রীর চাপ, এবং একটি ট্রেন অপেক্ষমান রয়েছে, বিভিন্ন যাত্রীর অপেক্ষায় রয়েছে। যাত্রীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, উত্তর এবং পশ্চিমাঞ্চলের নানা জায়গা থেকে। এবং আজকে বলাকা এক্সপ্রেস 4:45 থেকে ছাড়ার পরে এখন পর্যন্ত যে 10টি ট্রেন ছেড়ে গেছে, এর পাশাপাশি দুটো লোকাল ট্রেনও কিন্তু ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে। এবং আজকে সারাদিনে মোট 54টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে, এবং একটি স্পেশাল ট্রেন ছাড়ার কথা রয়েছে। সেই স্পেশাল ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা হবে, এবং সেই ট্রেনটি কিছুক্ষণ পরেই সেই ট্রেনের শিডিউল শুরু হবে। এছাড়া সার্বিকভাবে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে, চারদিকে নিরাপত্তা বেষ্টনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে যাত্রীদের সেবায়, এবং যাত্রীরাও তাদের নানা ধরনের সমস্যার কথা তাদের জানাচ্ছেন, এবং সে অনুযায়ী কিন্তু তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। আপনি বলছিলেন যে আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যাত্রায় লোকাল ট্রেনের ক্ষেত্রে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন, অর্থাৎ ছাদে যাত্রী বহন করতে হচ্ছে বা ছাদে উঠে তাদেরকে যেতে হচ্ছে। অর্থাৎ অনেকেই টিকিট কাটার পরেও কিন্তু অর্থাৎ তারা সিট পাননি, যে কারণে কিন্তু তারা সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনেই আমি লক্ষ্য করেছি যে ছাদে পর্যন্ত সেই যাত্রীগুলো কিন্তু তারা রয়েছে। এবং অনেকে বলছেন যে আসলে গতবারের তুলনায় কিন্তু এবার একটু এই চাপটা একটু বেশি রয়েছে। এছাড়া আমি যদি বলতে চাই যে আশপাশের যে কিছু লোকাল ট্রেন রয়েছে, অর্থাৎ নরসিংদী, নারায়ণগঞ্জ এলাকার কিছু ট্রেন, এই ট্রেনগুলো যাত্রীতে তেমন কোনো চাপ নেই। তারা যেহেতু কাছাকাছির জেলা, সেই জায়গা থেকে তারা খুব সহজেই যেতে পারছে। তো কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 9টা থেকে বা 10টার মধ্যে আরো 3টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে স্টেশন থেকে। সেই কারণে যাত্রীরা প্ল্যাটফর্মে ভিড় করছেন, এবং এখনো অসংখ্য যাত্রী কিন্তু। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার কাছে তথ্য জেনে নেব। আর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরমুখো মানুষের তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিফাত আলম। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ধীর গতিতে চলছে যানবাহন। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতেও বেড়েছে যানবাহনের চাপ। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। এদিকে সাভার ও আশুলিয়ায় সব পোশাক কারখানায়
ঈদের ছুটি শুরু না হওয়ায় নবীনগর, চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনের চাপ খুব একটা নেই। এদিকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় বেড়েছে যানবাহনের ভিড়। ভোর থেকেই যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেলের চাপ লক্ষ্য করা গেছে। তবে সড়কে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তি বলছেন যাত্রীরা। প্রায় 1.5 ঘন্টা যাবত এই জামের ভিতরে আটকে আছে, মানে যাত্রীরা বিরক্ত হয়ে যাত্রীরা নামে, অনেকে রিক্সা দিয়ে, অনেকে হেঁটে হেঁটে চলে গেছে। বাড়িতে যাওয়ার জন্য আমরা আসছি, রাত 11টায় বাড্ডা থেকে উঠছি, এখন বাজে সকাল 7টা, এই অবস্থা। ঘরমুখো মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে মুন্সিগঞ্জে, জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু রায়, সকাল থেকে আমরা দেখেছি যে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজায় ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এবং মোটরসাইকেলের সংখ্যাও বেশ বেড়েছে। এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পশ্চিমবঙ্গের এই যে প্রবেশদ্বার 21 জেলার মানুষ ঈদ যাত্রায় ঘরে ফেরার জন্য রওনা করেছেন। সকাল থেকেই পদ্মা সেতুর এই যে মাওয়া প্রান্ত, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি গাড়ির চাপ। আর এই চাপ যতই সময় গড়াচ্ছে, এখন কিন্তু এই গাড়ির চাপ দীর্ঘ হচ্ছে। আমরা এই জায়গায় যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা যেটি জানিয়েছেন যে তাদের এই ঢাকা মাওয়া এক্সপ্রেসে ব্যবহার করে ঢাকা থেকে বের হয়ে পদ্মা সেতুর এই মাওয়া পর্যন্ত আসতে তাদের কোনো যানজটের সম্মুখীন হতে হয়নি এবং তারা নির্বিঘ্নে এ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এবং সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, 7টি বুথ এবং 2টি আলাদা করে মোটরসাইকেলের জন্য 2টি বুথ থাকার কারণে কিন্তু নির্বিঘ্নেই এখানে টোল প্রদান করে তারা কিন্তু পদ্মা সেতু পার হতে পারছে। একই সাথে সেতু কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তাদের এই বাড়তি চাপ সামলানোর জন্য ব্যবস্থাপনা তারা সুচারু করেছেন এবং একই সাথে টহলের জন্য টহল পুলিশ রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এখানে কর্মীরা রয়েছেন, যারা এখানে নিরাপত্তার সাথে সাথে দুর্ঘটনা সংঘটিত যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়টিকে মোকাবেলা করবার জন্য তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, সকাল থেকে ভোর থেকেই এই চাপটি গত দিনের চাইতে আজ বৃদ্ধি পেয়েছে। যেহেতু আনুষ্ঠানিকভাবে সরকারি বেসরকারি ছুটি আজ থেকে শুরু হলো, যাত্রীরা দুপুরের আগেই এই মেঘলা আকাশ থেকে এই সময়কার এই আবহাওয়াটাকে বেছে নিয়েছেন যেন নির্বিঘ্নেই তারা পদ্মা সেতু পার হয়ে নিজ বাড়িতে পৌঁছাতে পারেন। আমরা এই অবস্থানটিতে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন, সময় যত গড়াবেন ততই হয়তোবা এই জায়গাটিতে চাপ বাড়তে থাকবেন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার সামনে এখন পর্যন্ত নির্বিঘ্নে যাত্রীরা পারাপার করতে পারছে। জিতু রায়ের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি টাঙ্গাইলের, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা সবশেষ তথ্য জানাবেন। যানবাহনের চাপ অনেক বেড়ে গিয়েছে। আমি যদি তথ্যগত ভাবে বলি, গত 24 ঘন্টায় এই মহাসড়ক দিয়ে 51,849টি যানবাহন উত্তরবঙ্গের দিকে চলে গিয়েছে, অর্থাৎ যমুনা সেতু পারাপার হয়েছে। স্বাভাবিকভাবে যে গাড়ি চলে 18 থেকে 20,000, প্রায় তার 3 গুণ গাড়ি চলার কারণে কিন্তু মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে আমরা এই মহাসড়কে ভোর রাত থেকে 8:30 নাগাদ কিন্তু থেমে থেমে যানজট দেখেছি এবং যানজটের যে দৈর্ঘ্যটি সেটা ছিল বঙ্গবন্ধু সেতু থেকে সদর উপজেলার রাতনা বাই প্রায় 20 থেকে 22 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি কিন্তু দীর্ঘ সারি বা থেমে থেমে যানজট ছিল। তো সেই সময় যারা এই মহাসড়কে চলাচল করেছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছিল। আমরা সে সময় যাত্রী এবং পরিবহন চালকদের সাথে কথা বলেছি, কথা বলে যেটা জানতে পেরেছি যে কেউ কেউ টাঙ্গাইল অংশে 2 থেকে 3 ঘন্টা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল, ফলে তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আপনি জানেন যে প্রায় 3 গুণ যানবাহন যখন মহাসড়কে চলে আসে, এই সড়কটি হচ্ছে 4 লেন কিন্তু সেতুটি হচ্ছে 2 লেন, ফলে বিপুল সংখ্যক যানবাহন যখন সেতুতে চলে যায় সেই সেতু পার হতে না পারার কারণে কিন্তু এই যানজটের বা গাড়ির দীর্ঘ ভর্তি শুরু হয় এবং সেটা পরবর্তীতে যানজটে রূপান্তরিত হয়। এই মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 6 শতাধিক সদস্য রয়েছে যারা যানজট নিরসনে এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। কিন্তু সেতু পার না হতে পারলে তো যানজট হয়ে যাচ্ছে এবং সেটা আজকে সারা দিনই হবে বলে
আমরা অনেকটাই বুঝতে পেরেছি। এর আগে মহাসড়কের যে চরিত্র ছিল সেই চরিত্র অনুযায়ী বোঝা যায় যে আজকে দিনভরে এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, গাড়ির ধীরগতি বা যানজট যেটাই বলে সেটা চলতে থাকবে। তো এখন পর্যন্ত আসার কথা হচ্ছে যে সকাল 6:20 থেকে 6:50 পর্যন্ত এই 30 মিনিট কিন্তু সকল যানবাহন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে গিয়েছে। এই কারণে যানজট অনেকটাই কমে গিয়েছে, তবে গাড়ির দীর্ঘ গতি বা দীর্ঘ সারি সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তথ্য সংগ্রহ করতে থাকুন। মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল থেকে ঘরমুখী মানুষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আজ আরাফাতের ময়দানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সূর্যাস্ত পর্যন্ত হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে পুরো ময়দান। সৌদি আরবের স্থানীয় সময়ে ফজরের পর মিনা থেকে আরাফাতের পথে রওনা দিয়েছে হাজিরা। প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরাফাতের ময়দানে পৌঁছে এক আজানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সূর্যাস্তের পর তারা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার পথে। সেখানে আবার হাজিরা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন। পরে শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন পাথর। এর পরদিন অর্থাৎ শুক্রবার সৌদিতে পালিত হবে ঈদুল আজহা। এদিন বড় জামারায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের পর মিনায় কোরবানির পশু জবাই করবেন হাজিরা। ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর হাঁক ডাকে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাট। সাধ্যের মধ্যে পছন্দসই পশু কিনছেন ক্রেতারা। বলছেন গতবারের চেয়ে দাম খুব একটা বাড়েনি, তবে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু এসেছে রাজধানীর দিয়াবাড়ি হাটে। ক্রেতাদের মনোযোগ বাহারি সব পশুর দিকে। ঈদের কয়েকদিন আগে ক্রেতা বিক্রেতার হাট ডাকে মুখর পশুর হাটগুলো। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতার ভিড় বাড়ে কয়েক গুণ। পশু কিনতে ক্রেতার হাতে সময় শুক্রবার পর্যন্ত, তবে শেষ সময়ের অপেক্ষা না করে হাটে ছুটছেন অনেকেই। 2 লাখ বা এর কম দামের পশুর দিকেই ঝোঁক বেশি ক্রেতাদের। দাম নিয়ে সন্তুষ্ট তারা। পারফেক্ট দাম আর আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু গরু 2,10,000 চাইছিল, আমরা 1,60,000 দিয়ে কিনছি। বাজারের অবস্থা ভালো, প্রচুর পরিমাপের গরু আছে বাজার। ভেরি রিজনেবল প্রাইস এবং কোনো হ্যাসেল নাই তো, এরকম কোনো ধরনের কেউ আমাদেরকে চেষ্টা করছে না যে আপনি বাড়ায় কমায়, যা ইচ্ছা তাই নিচ্ছি আমরা। দাম কম। আমি তো কিনলাম একটু ছোট দেখে 65,000, তো গতবার এগুলো মনে হচ্ছে যে আর একটু বেশি 80-85 এরকম ছিল মনে হচ্ছে আর কি। নর্মালি আছে, বেশি হাইও না ছোটও না, বাট হয়তো আজকের পরে গেলে আবার কালকে কমতে পারে। কমা আর ভাড়ার এটা বিষয় না, আমার গরু চয়েস হয়েছে, আমি কিনে ফেলছি। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় এবার পশু লালন পালনের খরচে বেড়েছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি তাদের। গত বছর এটার দাম ছিল মোটামুটি 2, এবার কম 1,70,000। গত বছরের তুলনা চাইতে এবার দাম একটু কম। গত বছর এই গরু মনে করেন যে 160 বিক্রি হয়েছে, এবার 40-এ বেচলাম। গরু কেনা তো 40-45, দাম কোনে হচ্ছে 30-32 এরকম দাম হচ্ছে। বাজার খুব ডাউন, বাজার ভালো না। দাম এখন ওই খুব একটা ভালো সুবিধা ভালো না, গরু বেশি তো খুব সুবিধা ভালো না। এদিকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে পুরো হাটটাকে কভার করে রেখেছি এবং আমাদের প্রত্যেকটি আইন সংস্থা বাহিনীর প্রত্যেকটি সংস্থা এখানে কাজ করতেছেন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তারাও কাজ করতেছেন এবং আমাদের ব্যক্তিগত ভলান্টিয়ার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একত্রে কাজ করতেছেন। এবার ঢাকার 2 সিটির 19টি হাটে হচ্ছে কোরবানির পশু বেচা কেনা, চলবে ঈদের দিন পর্যন্ত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সর্ববৃহৎ পশুর হাট গাবতলী, যেখানে কোরবানির জন্য মিলবে গরু, ছাগল, মহিষ, ভেড়ার পাশাপাশি দুম্বা এবং উট। হাটে ক্রেতাদের পাশাপাশি একমাত্র উট ও দুম্বার জন্য ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ভারতের রাজস্থান থেকে গাবতলীর পশুর হাট, ক্রেতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে এই উট। এটি দেখতে ভিড় করছেন অনেকে। বিক্রেতা জানান 3 মাস আগে রাজস্থান থেকে দেশে এনে লালন পালন করা হয় উটটি। বলেন দাম হাঁকাচ্ছেন 30 লাখ টাকা, তবে 28 লাখে ছেড়ে দিবেন। উটটা হলো রাজস্থানের, আমরা রাজস্থান থেকে নিয়ে 3 মাস আগে নিয়ে বাংলাদেশে পালছি বর্ডার সাইডে। পালার পর আমরা গাবতলী আনছি,
গাবতলি এনে ধরেন 17, 18, 19, 20, আজকে একজন 21,50,000 বলছে। আবার আমি নিজেই দাম 30 লাখ টাকা চাই দিয়েছি, 28 লাখ টাকা হলে বিক্রি করবো। একই বিক্রেতা উটের পাশাপাশি এনেছিলেন দুটি দুম্বা, একটি এরই মধ্যে বিক্রি হয়েছে, অন্যটির দাম চাচ্ছেন 3.5 লাখ টাকা। উটের পাশাপাশি আমার একটা দুম্বা আছে, দুম্বাটার দাম 3.5 লাখ টাকা, 3,20,000 হলে দুম্বাটা ছাড়বো। না কিনলেও এক পলক দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করছে ক্রেতারা। মরুভূমির এই প্রাণী কাছ থেকে দেখে বেশ আনন্দিত তারা। এখানে একটা উট আসছে তো, উট দেখতে আসছি আমরা, তাই ভালো লাগতেছে। দেখি আমার ছোট বাইরে নিয়ে আইছি, ওই দেখতে আইছি, তাই দেখে গেলাম, ভালো লাগলো। আমাদের গাবতলী হাটে এত বড় উট নিয়ে আসছে এই প্রথম দেখলাম, আমার বয়সে প্রথম দেখলাম। একটা উট আসছে তো কখনো উট দেখা হয় নাই, তো গাবতলী হাটে প্রথমবার আসছি, আর উটের দেখার উদ্দেশ্যে আর কি আসা এত রাত্রে। হাটে উট এবং দুম্বার পাশাপাশি ছিল ভেড়া। এই বিক্রেতা জানান সারা বছর গাবতলীর হাটে পশু বিক্রি করেন তিনি, তবে ক্রেতার চাহিদা বিবেচনা করে এনেছেন ভেড়া। আমার তো 12 মাসের ব্যবসা করি এখানে, আমি দেশাল খাসি বেচি সবসময়, এই কারণে দেশি ভেড়াও আনছি সব, যে মানুষে জানে যে দেশাল জিনিস বেশি। এই প্রতিটা খাসি ভেড়ার দেন কান ছোট ছোট অরিজিনাল দেশি, এর ঘরে 14 কেজি করে আছে। মানুষ অনেক কথা, আমি মিথ্যা কথা বেশি না, আমি যেটা লিগেল ওইটা। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে পশু কেনা বেচা। দাম নিয়ে বিক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও খুশি ক্রেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, পশুর হাটে আজকে সকাল থেকে বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? আর মাত্র ঈদের 2 দিন বাকি, আর এই 2 দিনেই কিন্তু আসলে এই হাটে যে পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি কার্যক্রম চলবে। এবং আজকে সকাল থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি হাটে গরুর সংখ্যা রয়েছে প্রচুর, তবে ক্রেতাদের সংখ্যা এই মুহূর্তে কম, কারণ এই সকালে হওয়ার কারণেই আসলে কিন্তু এখন যারা ক্রেতারা রয়েছেন তারা এখনো হাটে এইভাবে আসতে শুরু করেননি, এবং কিছুক্ষণ পরে 10টার পর থেকেই আসলে সংখ্যা বাড়বে বলে আশা করা যাচ্ছে। আসলে ক্রেতারা যাদেরকে আমরা পেয়েছি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদেরকে অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন যে আসলে এবার গরুর হাটে দাম আসলে কিছুটা কম রয়েছে, আর মোটামুটি বলছেন তারা। কিন্তু বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে তারা সারা বছর এই গরুগুলোকে পালন করার পরে যেই খরচ তাদের যাচ্ছে আসলে সেই আশানুরূপ দাম তারা পাচ্ছেন না। তবে এবারে পশু বেশি হওয়ার কারণেই আসলে এরকম সমস্যা হতে পারে বলে ধারণা করছেন তারা, এবং আমাদের তারা জানিয়েছেন যে তাদের কাছে 90,000 থেকে শুরু করে একবারে 1.5 লাখ টাকা পর্যন্ত যেই গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি, এবং তারা সেগুলো বিক্রি করতে চাচ্ছেন। এবং এছাড়া বড় যেই গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিছুটা কম। এবার আপনারা জানেন যে আসলে গত যেই বছরগুলোতে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম বড় গরু নিয়ে যেরকম হাইপ তোলা হতো, আসলে এবার কিন্তু সেরকম পরিস্থিতি নেই, এবং নানানভাবেই মানুষ এইগুলোকে এড়িয়ে চলছেন, যে কারণে এবার হাটগুলোতে কিন্তু সেরকম আগের মতো চাকচিক্য নেই, মানুষের আনাগোনা কম, এবং যারা রয়েছেন তারা কিন্তু আসলে সবাই গরু কিনতে আসছেন, গরু ছাগল এবং যে পশুগুলো রয়েছে এগুলো কেনার জন্যই আসছেন। আসলে সকাল থেকে আমরা দেখেছি, চেষ্টা করেছি মানুষের সঙ্গে কথা বলার, আসলে গত বছরগুলোর তুলনায় এবছর আসলে গরুর দাম কিরকম। ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন, এবং বিক্রেতারাও কিন্তু অনেক সময় বলছেন যে তারা যেই দাম পাচ্ছেন আসলে তাদের জন্য সম্পূর্ণ না হলেও তবে বাজার ব্যবস্থা ভালো আছে, সে কারণে তারা সন্তোষ প্রকাশ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে এই পশুর হাটগুলোতে কিন্তু প্রশাসনের করা নজরদারি রয়েছে, যেন এই জায়গায় কোনো রকম লেনদেন অথবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেগুলোকে তারা দেখার চেষ্টা করছেন। এবং হাটগুলোতে কিন্তু এছাড়াও পুলিশের পাশাপাশি নিজস্ব ভলান্টিয়ার ব্যবস্থা রাখা হয়েছে, তারাও কিন্তু চেষ্টা করছেন যে হাটের ভিতরে যে পরিস্থিতির যে কোনো রকম খারাপ পরিস্থিতির মোকাবেলা করার জন্য। এবং তারা কিন্তু রাস্তার ভিতরে যেহেতু এই গরুগুলো রাখা হয়েছে, সেক্ষেত্রে এই রাস্তা যেন কোনোভাবে বন্ধ না হয়, যাতায়াত করতে পারে মানুষ, আসা যাওয়া ক্রেতারা রয়েছেন তারা যেন আসতে পারেন, সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন। আর একটি বিষয় যদি বলতে চাই, সেটি হচ্ছে হাটের যেই রাস্তার যে হাটে গরুগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই একই জায়গাতে থাকে, এবং এখানে খাবার দাবার তাদেরকে দেয়া হয়। এবং তারা হাটে যারা এসেছেন গত 2-3 দিন আগে যখন হাট শুরু হয়েছে তখনই কিন্তু এই গরুগুলো নিয়ে এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিক্রেতারা, এবং তারা
চেষ্টা করবেন যে আসলে এই গরুগুলো যেন তাদেরকে ফিরিয়ে নিতে না হয় বাড়িতে, কারণ এর পরবর্তী যদি আবার তাদেরকে এই গরুগুলো পালন করতে হয় সেক্ষেত্রে এই খরচ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা চাচ্ছেন একটু কম হলেও যেন এবারের ঈদেই এই গরুগুলো বিক্রি করতে পারেন এবং মানুষের যে ক্রয় ক্ষমতা রয়েছে সেই ক্রয় ক্ষমতার ভিতরে যেন আসলে মানুষ গরুগুলো কিনতে পারেন সেটিও তারা আসলে চেষ্টা করছেন। তবে আমরা কিছু জায়গায় ভিন্নতা দেখেছি, যেখানে অনেক ক্রেতারা রয়েছেন যারা নিজেদের দাম না পোষানোর কারণে কিন্তু তারা আসলে গরুগুলো বিক্রি করছেন না, এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং মানুষ যেভাবে বলছেন আমাদেরকে সেটি কিন্তু স্বাভাবিকই বলা যায়। আসলে আমরা এবছর গত 2 বছর যে গরু দেখেছি সেটি কিন্তু এবারের হাটটা অনেকটাই সুশৃঙ্খল রয়েছে, এভাবেই মানুষ আমাদেরকে জানাচ্ছেন। রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। গরু খাসির পাশাপাশি এবার চট্টগ্রামের কুরবানির হাটে মিলছে এক সময়কার মরুভূমির প্রাণী গাড়ল। হাটহাজারীর শৌখিন উদ্যোক্তা গাড়লের লালন পালন করে এনেছেন হাটে। পশু নির্বাচনে ভিন্নতা আনতে অনেকেই এবার কিনছেন এই প্রাণী। দামে সাশ্রয়ী গাড়লের মাংসের স্বাদ সম্পর্কে আগে থেকেই পরিচিত বন্দর নগরীর মানুষ। দেখতে অনেকটা ভেড়ার মতো হলেও আসলে এটা গাড়ল। গায়ের রং সাদা, চামড়ার মাঝে মধ্যে আছে কালচে আভাও, লম্বা পশম আর বাঁকানো শিং মাথায়। চট্টগ্রামের পশুর হাটে বেশ সাড়া ফেলেছে এই প্রাণী। মূল খাবার ঘাস হলেও একটি গাড়লকে প্রতিদিন কমপক্ষে দিতে হয় 500 গ্রাম ভুসি। কোনো কারণে আঘাত পেলে তার পরিচর্যাও করতে হয় নিবিড়ভাবে। 500 গ্রামের দর ভুসি, 500 গ্রামের দর গুঁড়া ডেলি, তাহলে মনে করে ওগুলো সম্পূর্ণরূপে সুস্থ। এই প্রাণী দামে সাশ্রয়ী, মাংসও মজাদার, তাই কুরবানিতে গরু খাসির পাশাপাশি কিছুটা ভিন্নতা আনতে কেউ কেউ কিনছেন এই গাড়ল। অনেক ভালো লাগছে, এখানে শুনছি এখানে গাড়ল বিক্রি করে, সেজন্য আমি গাড়ল ক্রয় করার জন্য আসছি। বগুড়ার যমুনার চর থেকে 2023 সালের শুরুর দিকে 40টি গাড়ল এনেছিলেন চট্টগ্রামের হাটহাজারীর উদালিয়া গ্রামের শৌখিন উদ্যোক্তা সরোয়ার মনি। এই খামারই এখন চট্টগ্রামের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে গাড়লের মাংস সরবরাহকারী। আমরা মনে করেছিলাম চট্টগ্রামে, যেহেতু এটা নতুন, চট্টগ্রামে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে আমার জানা মতে ওইসব রেস্টুরেন্টগুলোতেই আসলে এই গাড়লের মাংসটা ক্রেতা বেশি। প্রতিটি গাড়ল ওজনে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে 40টি গাড়ল বিক্রি করেছেন এই খামারি। বিক্রির জন্য প্রস্তুত আরও অন্তত 200 গাড়ল। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঈদের আগে এবার মশলার বাজারে স্বস্তি। গত বছরের তুলনায় একই সময়ে প্রায় সব মশলার দামই কম। গরম মশলার ব্যবসায়ীরা এই নিয়ে সন্তুষ্ট নয়, জানালেন অবৈধ পণ্য প্রবেশের কথা। অন্যদিকে পেঁয়াজ, রসুন ও আদার ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট না থাকায় কমেছে পণ্যের দাম। কুরবানির ঈদে মাংস রান্না রাতশিক করে তোলে মশলা। জিরা, ধনিয়া, লবঙ্গ, দারচিনির গন্ধে উৎসবের আমেজে আসে পূর্ণতা। প্রতি বছরই ঈদের আগে এসব মশলার বাড়তি দাম ক্রেতাদের ফেলে দুশ্চিন্তায়, কিন্তু এবার চিত্র অনেকটাই ভিন্ন। মৌলভীবাজার রাজধানীতে মশলার সবচেয়ে বড় পাইকারি বাজার, যেখানে গত বছরের ঈদে যে জিরার দাম ছিল কেজি প্রতি 750 টাকা, তা এবার 600 টাকা। টিসিবির খুচরা পণ্য তালিকার তথ্য, গতবারের তুলনায় এবার কমেছে লবঙ্গ, ধনে, তেজপাতা, মরিচ, হলুদ সহ প্রায় সব মশলার দাম। বেড়েছে শুধু এলাচের দাম। সব কিছুর দাম আগের থেকে কম ইনশাল্লাহ। 1900 আসার পর থেকে আমি দেখছি যায় মোটামুটি ইনশাল্লাহ কম। পাইকাররা অবশ্য বলছেন আমদানি শুল্ক বেশি হওয়ায় চোরাই পথে পণ্য আসায় কমেছে এই দাম। মোটামুটি মনে করেন যে দেখা গেছে কম হইলে কি কাস্টমারের দিকে কোন নাই, এখানে কাস্টমার কমে গেছে। তারা ওই স্মাগলিং এর পণ্যগুলি বেচাকেনি করতেছে। এই জন্য আমরা যেহেতু ইম্পোর্ট করে পণ্যগুলি পূর্ণ ডিউটি দিয়ে আনছি, ফুল ডিউটি দিয়ে আনছি, তা আমাদের এখন বিক্রি না হওয়ার কারণে আমাদের লোকসান দিয়ে বিক্রি করতে হইতেছে। পাইকারি ও খুচরা পণ্যের জন্য নগরবাসীর ভরসায় থাকা কারওয়ান বাজারেও পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক কমে মিলছে। কোরবানি ঈদ আসার আগেই প্রতিটা জিনিসের দাম হু হু করে বেড়ে যায়। কোনো নিয়ন্ত্রণ সরকারও নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সেই তুলনায় মোটামুটি এবার একটু সাশ্রয়ী আছে।
সিন্ডিকেট দুর্বল হওয়ায় এবার সবকিছুই মিলছে নাগালের মধ্যে, এমনটাই বলছেন খুচরা বিক্রেতারা। এখন কোনো সিন্ডিকেট নেই, এখন পেঁয়াজ কিনতেছি 50, বেচতেছি 52, রসুন 160 টাকা কেজি আর দেশি রসুন 100 টাকা কেজি মাত্র। দেশের প্রধান আমদানি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকা দরে, খুচরায় 55 থেকে 65 টাকায়। গত বছরের তুলনায় রসুনের দাম অন্তত 30 টাকা কমেছে। আড়তে দেশি রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকার আশেপাশে। অন্যদিকে আদার দাম কমেছে কেজিতে 70 টাকার মতো। 65 টাকা পেঁয়াজ, গত বছর কিন্তু 200-250 টাকা পেঁয়াজ দিয়েছিল। শুধু এলাচ ছাড়া আর অন্যান্য মশলা সবগুলোর দাম কম। ছোট এবং মাঝারি ধরনের যে আমদানি করার আছেন তারা পণ্য আমদানি করার ক্ষেত্রে এখন প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে পণ্যের দাম কমেছে। আগামী বছর যে সরকারি থাকুক, ঈদের সময় নিত্যপণ্য যেন থাকে নাগালের মধ্যে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও মজুদে প্রস্তুতি নিচ্ছেন বগুড়ার ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের বকেয়া না পাওয়ার পাশাপাশি লবণ ও শ্রমিকের মজুরি বাড়ায় এবারও চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা বলছেন সংকট সমাধানের প্রয়োজন সরকারি ঋণ সুবিধা। সারা বছরই পশুর চামড়া সংগ্রহ করে বগুড়া সদর বাদুরতলা ও চকসূত্রাপুর এলাকার ব্যবসায়ীরা, কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই এখন কুরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছর ট্যানারি মালিকরা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের পাশাপাশি চামড়া কেনার জন্য আগাম পুঁজিও দিতেন, কিন্তু এবার মাঠের ব্যবসায়ীদের এখনো খোঁজ নেননি তারা। পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় সরকারি মূল্যে চামড়া কেনা নিয়ে শঙ্কায় তারা। 8-10 বছর হলে ব্যবসা বলতে কিছু নাই, টাকা পয়সা সব কোম্পানিরা নিয়ে গেছে। ইটালি, জার্মানি, ফ্রান্স এরা চামড়া নিচ্ছিল, এরা যদি নেয় তাহলে আবার আগের মতো 2200, 2400, 3000 বেচা কেনা হবে। চামড়া সংরক্ষণে এবার এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের পাওনা বকেয়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন জেলা প্রশাসক। যারা চামড়ার ব্যবসায়ী তারা যে ট্যানারিতে চামড়াগুলা ডেলিভারি দেয় তাদের অনেক দিনের বকেয়া বিল ছিল। এটি আমার সাথে তারা বলেছে, আমরা এদের সাথে নিয়ে মিটিং করেছিলাম। তারপরে ওদের কাছ থেকে আমরা তাদের অ্যাকচুয়াল হিসাবটা নিয়ে সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমি একটি চিঠি দিয়েছি। বগুড়ায় একসময় চামড়া ব্যবসায়ী ছিলেন অন্তত 30 জন। লোকসানের মুখে তাদের অধিকাংশই বেছে নিয়েছে অন্য পেশা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পরিবেশগত সমীক্ষা ও হাতের উপযোগী বন ফিরিয়ে না আনা পর্যন্ত শেরপুরের নালিতাবাড়িতে পর্যটন নয়। সেখান থেকে সরানো হবে সব ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। মানুষের সাথে দ্বন্দ্ব কমিয়ে হাতির জন্য সংরক্ষিত বনাঞ্চল করার পরিকল্পনা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের। গবেষকরা বলছেন, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় বনাঞ্চল গড়ে হাতিসহ বন্যপ্রাণীর আবাস রক্ষা সম্ভব। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ির গারো পাহাড়, এর পাদদেশে দাউধারা কাটাবাড়ির ছোট পাহাড়ে সামাজিক বনায়নের নামে লাগানো হয়েছিল ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। সেখানে সীমান্তের ওপার থেকে যাতায়াত করে বনহাতি। এখানেই প্রায় 221 একর বনভূমিতে পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন জেলা প্রশাসক। পাহাড় কেটে নাকুগাঁও সীমান্ত বরাবর নির্মাণ হচ্ছে সড়ক। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, পাহাড়ে হাতির খাবার উপযোগী গাছ নেই, এজন্যই লোকালয়ে মানুষের সাথে দ্বন্দ্বে জড়ায় হাতি। তাই শেরপুর, জামালপুর, নেত্রকোনায় প্রাকৃতিক বনে হাতির জন্য সংরক্ষিত এলাকা গড়ে তোলার তাগিদ গবেষকদের। পুরো এলাকাটাকে একটা রিজার্ভ ডিক্লেয়ার করা, এখানে অল অ্যাক্টিভিটিস, ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস বন্ধ রাখা, এবং যখন বন্যপ্রাণীরা নিজেরা ঠিক করবে যে কোন জায়গাটা তাদের বেশি পছন্দ, তখন সেই জায়গাটাকে যদি অভয়ারণ্য ডিক্লেয়ার করা হয় তাহলে সরকারের জন্য সেটা ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, পরিবেশের জন্য তো ভালো হবে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে দাউধারা পর্যটন কেন্দ্রের কাজ আপাতত বন্ধ। উপদেষ্টা জানান, সেখানে পরিবেশ সমীক্ষা শেষে হাতির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। দাউধারাতে যেখানে হাতি আসে সেটাকে একটা প্রথাগত পর্যটন কেন্দ্র করা যাবে না, প্রকল্প হোক, কিন্তু সেটা যেন বিদ্যমান পরিবেশ এবং
বন্যপ্রাণী আর জীববৈচিত্র্যের সমস্যাকে প্রকট করে না তুলে সেটা দেখতে হবে। হাতি খুব বেশি জায়গা নেয় না, গোটা বাংলাদেশে সব জায়গাতেই মানুষ থাকে, কিছু কিছু জায়গা হাতির জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে। তবে গবেষকেরা বলছেন হাতি ও মানুষের দ্বন্দ্ব মেটাতে স্থানীয়দের সচেতন করা জরুরি। প্রশিক্ষিত চিকিৎসক দিয়ে গড়ে তুলতে হবে স্বেচ্ছাসেবক দল। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরও কড়াকড়ি আরোপ করতে হবে। আমদানি তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা, তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগান। বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারেন। এ নিয়মে কোনো যাত্রী ১১৭ গ্রাম স্বর্ণ আনতে পারেন এবং ৪০,০০০ টাকা শুল্ক দিতে হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছেন অর্থ উপদেষ্টা। এতে বলা হয়, একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণ অলংকার বা ২০০ গ্রাম ওজনের রূপার অলংকার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার স্বর্ণ আনা যাবে। আইনে বলা হয়, গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। আমরা জানি যে স্বর্ণের ব্যবসাটা বাংলাদেশে সম্পূর্ণভাবে ইনফরমালি চালিত। এটাকে সম্পূর্ণ ফর্মাল করার জন্য আমি মনে করি এই উদ্যোগ না, তার সঙ্গে প্রকৃতপক্ষে আরো কড়াকড়ি বলতে হচ্ছে টোটাল ফর্মাল চ্যানেলে আনা উচিত। বিদেশ ফেরত যাত্রীদের মোবাইল ফোন আনার ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। শুল্ককর ছাড়া একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ ৬৫ কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণার ফরম পূরণ করতে হবে। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনার বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুজের সাথে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।